আমার দিকে কৃতজ্ঞতা মাখা চাহনি দিয়ে দরজার পাশ থেকে সরে গেলেন মামুনি। ধীরে ধীরে সরে গেল সবাই। শুভ্র হাসছে এখনো, হাসতে হাসতে পেটে খিল ধরে যাচ্ছে এমন একটা অবস্থা। মানুষটা এত হাসতে পারে, তবু হাসিগুলোকে যে কিভাবে চেপে রাখি সেটাই বুঝতে পারছি না। 4-5 মাস পর আজ প্রথম আমি ওনাকে মন খুলে হাসতে দেখছি। হঠাৎই উনি হাসি থামিয়ে দিলেন, হয়তো নিজের পরিবর্তনটা বুঝতে পেরে নিজেই অবাক হচ্ছেন। আমার দিকে এক নজর তাকিয়ে আবার গম্ভীর মুখে বলে উঠলেন, চলো। আমিও বান্ধবীর মতো ওনার পেছন পেছন মামুর রুমের দিকে এগিয়ে যাচ্ছি। আজ খুব করে মনে হচ্ছে, খুব কি ক্ষতি হয় যদি উনি নীলিমা আপুকে ভুলে আবার হাসতে শেখেন, বন্ধুদের আড্ডায় আবারও মধ্যমণি হয়ে ওঠেন, আবার একটু ভালোবেসে আগলে রাখতে শেখেন। কিন্তু প্রকৃতি সবকিছুকে এত সহজ করে দেয়নি। একটা জীবনের সাথে খুব গোপন ভাবে জড়িয়ে দিয়েছে আরো কয়েকটা জীবন। নীলিমা আপুর সাথেও জড়িয়েছিলাম আমরা, তাই তো তার চলে যাওয়াতে কেউ রেহাই পায়নি। না আমি, না শুভ্র, না আপুর বাবা মা, সবাই তার অগোছালো জীবনটাতে ক্লান্ত, শুধু একটা নীলিমার অপেক্ষায়। মামু বিছানায় আধশোয়া হয়ে বই পড়ছিলেন। আমরা রুমে ঢুকতেই উঠে বসে আমাদেরও বসতে বললেন। বাবা, ডেকেছিলে? কোনো সমস্যা? তোদের কোনো সমস্যা ছাড়া ডাকতে পারি না বুঝি? না, তেমনটা না আসলে। থাক ওসব কথা। তোদের ডাকার প্রধান কারণ হলো রোদমা। আমি অবাক হয়ে মামুর দিকে তাকালাম। শুভ্রও হয়তো অবাক হয়েছে। সে আমার দিকে এক নজর তাকিয়ে মামুর চোখে চোখ রেখে বললেন, রোদ মানে? রোদমা, তোর সাথে অনেক অন্যায় আমি করেছি। তোর স্বপ্নগুলো আমার জন্য ঝাপসা হয়ে গেছে, কিন্তু না, তুই তোর স্বপ্ন পূরণ করবি। কালই একটা অ্যাডমিশন কোচিংয়ে ওকে অ্যাডমিট করিয়ে দিবে শুভ্র। ভালো করে পড়াশোনা করেও আমার বৌমাকে আমি উচ্চশিক্ষিত হিসেবে দেখতে চাই। না মামু, তার কোনো প্রয়োজন নেই। আমি বাসায় পড়েই অ্যাডমিশনের প্রস্তুতি নিয়ে নিব। কোচিংয়ে ভর্তি হওয়ার দরকার নেই। একদম কথা না। আমি যা বলছি, যেভাবে বলছি তাই হবে। তুমি ভর্তি হবে মানে? শুভ্র, তোমার কোনো সমস্যা আছে? না বাবা, আমি এক্ষুনি খোঁজ নিয়ে দেখছি কোন কোচিংটা বেটার। বলেই বেরিয়ে গেলেন। ওনার চোখে মুখে খুশির একটা ঝিলিক ছিল। হয়তো উনি এমন কিছুই চাইছিলেন। একটা দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে আসতে নিলেই মামু আমার হাত চেপে ধরলেন। আমি তাকাতেই ছলো ছলো চোখে পাশে বসতে ইশারা করলেন। অবাক হলাম আমি। মামুর এই ছলো ছলো চোখের রহস্য খুঁজে পাচ্ছিলাম না। মামু আগের থেকেও শক্ত করে আমার হাতটা চেপে ধরে বলে উঠলেন, মারে, বড্ড অন্যায় করে ফেলেছি তোর সাথে। পারলে ক্ষমা করিস। জানিস, এই অন্যায়ের জন্য আমার আফসোস হচ্ছে না, কিন্তু সন্তানের স্বার্থপর হওয়ার তো অন্যায় নয়, তাই না? আমি জানি শুভ্র নীলিমাকে ভালোবাসে, ভালোবাসা অন্যায় না, কিন্তু ভালোবাসার জন্য তিলে তিলে শেষ হয়ে যাওয়াটা তো কোনো সমাধান নয়। নিজের ছেলেকে চোখের সামনে শেষ হয়ে যেতে দেখে আর পারছিলাম না। এভাবে থাকলে তো মরে যেত মা, ও মরে যেত। আমি শুধু আমার ছেলেটাকে বাঁচানোর চেষ্টা করেছি, ব্যাস। আমি মামুর দিকে তাকিয়ে আছি তীক্ষ্ণ চোখে। তার চোখে ছেলেকে হারানোর ভয়, অশ্রু জল মাখানো আর্তনাদ। হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে একটা দীর্ঘ শ্বাস ফেলে আবারও বলতে শুরু করলেন উনি। তুই নিশ্চয়ই ভাবছিস ছেলেটাকে বাঁচাতে যদি বিয়েটা খুব ইম্পর্টেন্ট ছিল, তাহলে তুই কেন, তোর মতো বাচ্চাকে কেন বেছে নিলাম, কোনো অ্যাডাল্ট মেয়ে কেন নয়? আমি মাথা ঝাঁকালাম। উনি মুচকি হেসে বলে উঠলেন, এর পিছনে দুটি কারণ আছে। প্রথমত, আমি তোর চোখে শুভ্রের জন্য একটা গভীর মায়া দেখেছিলাম, যা শুধু শুভ্রের মায়ের চোখেই ফুটে ওঠে বারবার। আমার মনে হয়েছিল এই মায়া শুভ্রকে বাঁচার একটা স্কোপ তৈরি করে দিবে, তাই তোকে বিয়েটা করতে বাধ্য করেছি। আর দ্বিতীয় কারণটি হলো তুই দেখতে তোর মায়ের মতো, আর তোর আচার ব্যবহারও তার মতোই। এর সাথে বিয়ের কি সম্পর্ক? ভ্রু কুচকে অবাক হয়ে জিজ্ঞেস করলাম আমি। মামু এবার হু হু করে হেসে উঠলেন। আমি আরো অবাক হলাম, কি ব্যাপার, উনি হাসছেন কেন? দেখছিস, এই যে ভ্রুকুঁচকে দিয়ে তাকালি, তোর মাও ঠিক এভাবেই তাকায়। তোর মা আমাকে বাঁচার আশা দিয়েছিল, আর তুই দিবে আমার ছেলেকে। কি পারবি না মা? মানে, মা বাঁচার আশা দিয়েছিল মানে?
আমি তো কিছু বুঝতে পারছি না, কনফিউজড হয়ে বললাম। এত বুঝতে হবে না, তোকে অন্য একদিন না হয় সব খুলে বলবো। না না প্লিজ, আজই বলো না, নয়তো আমার রাতে ঘুমই হবে না। ছোট উল্টে বললাম। তুই বায়নাও করিস তোর মায়ের মতো, আমার ছেলেটাকেও তোর মায়ের মতো করে সামলে নিস। এবার যা, এক কাপ চা নিয়ে আয় তো। বুঝতে পারলাম মামু কথা ঘোরাতে চাইছে, তাই আমিও আর জোর করলাম না। বিছানা থেকে উঠে দরজায় দাঁড়িয়ে দরজার দিকে ফিরতেই শুভ্রকে দেখতে পেলাম দরজায় দাঁড়িয়ে আছেন। ওনার চোখ মুখ দেখে বুঝতে পারছিলাম না যে উনি কি আমার আর মামুর কথা শুনেছেন নাকি শুনেননি। উনি আমার দিকে এক নজর তাকিয়ে চোখ সরিয়ে নিলেন, আমাকে পাশ কাটিয়ে মামুর পাশে গিয়ে দাঁড়ালেন। আমিও চা আনতে নিচে চলে গেলাম। মামুর কথা শুনে বুঝতে পারছি উনি আমাকে কোচিংয়ে ভর্তি করিয়েই ছাড়বেন, কিন্তু টাকা, আমি এত টাকা কোথায় পাবো? ভর্তি ফি, বই খাতা বাবদ 15-20 হাজার টাকা তো লাগবেই অ্যাটলিস্ট। মামু বা শুভ্রর টাকায় আমি কোচিংয়ে ভর্তি হব না। শুভ্রর মুখে শোনা লোভী পদবিটা এখন আমার কানে বাজে। না, নিজের আত্মসম্মানের সাথে কোনো কম্প্রোমাইজ না। একটা মানুষের আর কিছু থাকুক বা না থাকুক, সেলফ রেসপেক্ট থাকা উচিত, যা আমার রক্তের কণায় কণায় মিশে আছে। টাকা আমায় জোগাড় করতেই হবে, কিন্তু কিভাবে? বাবাকে বলা যাবে না, তাহলে বাবা মামুকে ভুল বুঝবে। এসএসসি পাশ করার সার্টিফিকেটও হাতে পাইনি, তো চাকরি করাটা নেহাত কল্পনা। ওসব শুধু গল্প নাটকেই হয়, রিয়েল লাইফে নয়। কিন্তু কিছু তো করতে হবে। এসব ভাবতে ভাবতে মামুর রুমে গিয়ে মামুর হাতের চায়ের কাপটা ধরিয়ে দিয়েই নিজের রুমের দিকে পা বাড়ালাম। শুভ্র হয়তো রুমেই আছে, ওনার থেকে টাকার অ্যামাউন্টটা জেনে নিতে হবে। তাড়াহুড়ো করে রুমে ঢুকেই আমি, হ্যাঁ, উনি এর মধ্যে শাওয়ারও নিয়ে নিয়েছেন। হাউ ফাস্ট! হবেনি বা না কেন? দেখতে হবে না কার বর। ইচ্ছে করছে কাজলের টিপ দিয়ে দিই ওনাকে। এত কিউট হতে কে বলেছে তাকে? ভেজা চুল থেকে টুপটাপ করে পানি ঝরছে, বুকে লেপ্টে থাকা লোমগুলো কি আকর্ষণীয়। ইচ্ছে করছে ওনার বুকে জমে থাকা ফোঁটা ফোঁটা পানিগুলো ছুঁয়ে দিয়ে আলতো হাতে। হঠাৎই বুদ্ধি খেলে গেল মাথায়। চটপট বিছানার পাশে দাঁড়িয়ে গেলাম। উনি আমাকে দেখে যেন অস্বস্তিতে পড়ে গেলেন। তাড়াহুড়ো করে আলমারির দিকে এগিয়ে গেলেন, হয়তো ড্রেস বের করবেন। ঢং দেখলে মেজাজ বিগড়ে যায়, ন্যাকামো। আগে তো খালি গায়েই হুটহাট সামনে চলে আসতো, আর আমি লজ্জায় লাল হয়ে যেতাম। আর এখন বিয়ে হয়ে গেছে, সাথে সাথে দেখি সাহেবের লজ্জার কারখানাও দিয়ে বসে গেছেন সে। হ্যাঁ। উনি তাড়াহুড়ো করে বিছানার পাশে দিয়ে আলমারির দিকে এগিয়ে যাচ্ছিলেন, অমনি ওনার পায়ের সাথে পা লাগিয়ে দিলাম। তারপর যা হওয়ার তাই হলো। আমায় নিয়ে বিছানায় গিয়ে পড়লেন। কই ভেবেছিলাম স্টার জলসার হিরো হিরোইনের মতো 5-10 মিনিট দুজন দুজনের দিকে তাকিয়েই থাকবো, হারিয়েই যাব, কিন্তু তার হলো কই। ওই যে আমার বর বলে কথা, বাট এত আনরোমান্টিক। আমার মনে হলো পড়ার আগেই উনি উঠে গেলেন, আর আমি উঠে বসতে বসতে উনি টি শার্ট নিয়ে ওয়াশরুমেও ঢুকে গেলেন। যাওয়ার সময় ছোট্ট করে বললেন, সরি, এটা ইন্টেনশনালি ছিল না। মেজাজটা আমার চরম খারাপ হচ্ছে, বেটা খচ্চর একটা। জীবনে রোমান্টিক মুভি দেখিসনি নাকি? ইচ্ছে তো করছে তোর সবগুলো চুল টেনে টেনে ছিঁড়ে ফেলি। ফাজিল পোলা, কত আশা করেছিলাম কত সুন্দর রোমান্টিক সিন ক্রিয়েট করব, আর এই বেটা সব নষ্ট করে দিল। শালা আবাল, তোর ঘাড়ে নীলিমার ভূত চেপে বসে আছে তাই না? দেখে নিস। উনি ওয়াশরুম থেকে বের হয়ে ল্যাপটপ নিয়ে বসলেন। অ্যাজ ইউজুয়াল আমার দিকে ফিরেও তাকালেন না। আমি ওনার সামনে গিয়ে দাঁড়ালাম। এবার উনি ভ্রু কুঁচকে আমার দিকে তাকালেন। হোয়াট? এভাবে দাঁড়িয়েছো কেন? আমার ইচ্ছা। তাহলে ওদিকে গিয়ে দাঁড়াও, আমি কাজ করছি। তো উনি এবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। আপনার কাজ করছেন, ভালো কথা করেন। আমি তো আপনাকে ধরে রাখিনি। আপনি কাজ করেন, আমি এখানেই দাঁড়িয়ে থাকবো এবং আপনার দিকে তাকিয়ে থাকবো আমি। হ্যাঁ। হোয়াট রাবিশ! বাচ্চাদের মতো কথা না বলে সরো এখান থেকে। আমি তো বাচ্চাই। এই জুনের 18 তারিখে 18 হবে। 18 বছর পর্যন্ত সবাই শিশু, তাই আমিও শিশু। বলেই চট করে ওনার কোলে বসে গেলাম। হঠাৎ করে যে আমার কি হলো বুঝতেই পারছি না। আমার এমন আচরণের কারণ আমি নিজেও খুঁজে পাচ্ছি না। শুভ্র প্রথমে ভ্যাবাচাকা খেয়ে গেলেন, বিষয়টা বুঝতে পেরেই রাগি চোখে তাকালেন আমার দিকে। আরে এভাবে তাকান কেন, জানেন না শিশুদের কোলে নিতে হয়? বলেই ওনার গলা জড়িয়ে ধরলাম। স্ট্যান্ড আপ! চিৎকার করে আই সেড স্ট্যান্ড আপ। ভয়ে আমি কেঁপে উঠলাম, কিন্তু নড়লাম না। মা বলে, যদি ভয় পাও তো ভয়কে ভয় পাওয়ানোর চেষ্টা করবে। হয়তো সে ভয় পাবে না, কিন্তু কনফিউজড অবশ্যই হবে। আর সেটাই বেস্ট সুযোগ নিজেকে বাঁচানোর। আমিও সেই ট্রিকটা কাজে ইউজ করলাম। চুপ, একদম চুপ, চেঁচাবেন না একদম।
আপনার কি মনে হয় আমি আপনার সাথে রোম্যান্স করতে এসেছি? বই গেছে আপনার মতো আনরোমান্টিক পার্সনের সাথে রোম্যান্স করার চেয়ে কচু গাছের সাথে রোম্যান্স করা ভালো। হ্যাঁ, বুঝতে পারলাম উনি ভড়কে গেছেন। আমার কথার ধরন হঠাৎ পাল্টে যাওয়ায় উনি একটু কনফিউজড। এই সুযোগে ঝট করে ওনার কোল থেকে উঠে গেলাম, ওনার সামনে কোমরে হাত দিয়ে দাঁড়ালাম। তো কোচিং ঠিক করেছেন? আমি এভাবে প্রসঙ্গ পাল্টাতেই উনি এবার আরো অবাক হলেন। কোনো রকমে বললেন, হুম। ভর্তি ফি যাবত কত টাকা লাগবে? কেন? বলতে তো আর সমস্যা নেই, বলুন না প্লিজ। সব মিলে 20,000-এর মতো লাগতে পারে। ও থ্যাঙ্কস বলেই ফোন হাতে বেল গণিতে চলে এলাম। এতক্ষণে হাঁফ ছেড়ে বাঁচলাম। কোচিং এর কথা না তুলে উনি আমাকে দিতেন একটা কানের নিচে লাগিয়ে। এই মুহূর্তে আম্মুকে একটা পাপ্পি দিতে ইচ্ছে করছে। আম্মুর আইডিয়াটার জন্য আজ একটু ওর জন্য বেঁচে গেছি আমি। উফ, এসব ভাবতে ভাবতেই ভাইয়াকে ফোন দিলাম। ভাইয়াই এখন একমাত্র ভরসা আমার। হৃদয়, কেমন আছিস বোন? একদম কথা বলবো না। আমাকে একবারও ফোন দিছো তুমি? ফোন চেক করেছিস তুই? কতবার ফোন দিছি, তুই তুলছিস? না, মানে আসলে কি বলবো বুঝতে পারছি না। ভাইয়া ন্যাকা কান্না করে, কি হয়েছে, কাঁদিস কেন? আমার ল্যাপটপ লাগবে। উনি কিনে দিতে চাইছিল, বাট আমি ওনার থেকে নিব না। তুমি তো বলেছিলা যে আমার ফার্স্ট ল্যাপটপ তুমি কিনে দিবা। গোমরা মুখে বললাম। আমি তোকে মানা করলাম কবে? আজই কিনে পাঠিয়ে দিচ্ছি। এই, না না কি হলো? না, মানে বলছিলাম কি তুমি টাকা পাঠিয়ে দাও, আমি নিজের পছন্দ মতো কিনে নিব। কিন্তু কোনো কিন্তু না প্লিজ ভাইয়া, নয়তো দরকার নেই আমার। হ্যাঁ, আচ্ছা বাবা, আমি তোকে টাকা পাঠিয়ে দিচ্ছি, তুই কিনে নে। আপাতত বেশি টাকা নেই আমার হাতে, 60,000 পাঠাচ্ছি বোন। আমারও মন খারাপ হয়ে গেল। বাবা রিটায়ার নিয়েছেন, ভাইয়ার টাকায় সংসার চলে। এতগুলো টাকা দিতে গিয়ে নিশ্চয়ই মাসের খরচে টানাটানি পড়বে। নিজেকে কেমন অসহায় লাগছে আমার। ভাইয়া ভাইয়া, আমার এত টাকা লাগবে না, ল্যাপটপ তো ল্যাপটপই। তুমি আমাকে 35,000 টাকা পাঠিয়ে দাও, ওতেই হয়ে যাবে। কি যে বলিস, একদম না। আমি তোকে না না না, আমি যা বলছি তাই হবে, নয়তো আমার চাই না। এত জেদি কেন তুই? আচ্ছা ঠিক আছে। সো সুইট বুইরা। ভালো থাকিস বুড়িটা, নিজের খেয়াল রাখিস। তুমিও। ভাইয়ার সাথে কথা বলে পিছনে ঘুরতেই দেখলাম শুভ্র দাঁড়িয়ে আছেন। ল্যাপটপ চেয়ে আমাকে বললেই তো হতো। ভাইয়াকে ডিস্টার্ব করার কি দরকার ছিল? আমি তাকাতেই বলে উঠলেন, আমার ভাইয়া কখনো আমাকে ডিস্টার্ব বলে মনে করে না। এনিওয়ে, আজ আমি কোচিংয়ে অ্যাডমিট করতে যাবেন আমাকে নাকি? ডিস্টার্ব ফিল না করলেও তুমি আর এখন ওনার রেসপন্সিবিলিটি নাও। আর হ্যাঁ, বিকেলে তোমাকে নিয়ে যাব, কোচিংয়ে তৈরি থেকো। ও তাহলে বের হওয়ার আগে মনে করে আমাকে আমার থেকে ভর্তি ফিটা নিয়ে নিন প্লিজ। সবার সামনে আমি পে করলে ব্যাপারটা খারাপ দেখায়। মানে? মানে সিম্পল, কোচিংয়ে ভর্তি হওয়ার জন্য তো টাকার প্রয়োজন হবে, আর টাকাটা নিশ্চয়ই আপনি দেবেন না? অবশ্যই আমি দেব, আর এটাই স্বাভাবিক। কেন দেবেন? Because I'm your husband and you are my responsibility. হাসালেন আমায়, হাজবেন্ড? কখনো হাজবেন্ডের মতো আচরণ করেছেন এই পর্যন্ত? যে আজ হাজবেন্ডের কথা বলছেন আপনি? আর রেসপন্সিবিলিটির কথা বলতে গেলে তো আমি কোনো নামমাত্র সম্পর্কের উপর ভিত্তি করে কারো ঘাড়ে বোঝা হিসেবে চেপে থাকতে চাই না। তাছাড়া আমি আপনাকে প্রথম দিনই বলেছিলাম, আই ডোন্ট ওয়ান্ট ইউর মানি। রোদ, তুমি এভাবে কেন বলছো? কিভাবে বলেছি? আমি তো জাস্ট আমার কথাগুলো আপনার সামনে তুলে ধরলাম, নাথিং এলস। তাছাড়া আমি আপনার তথাকথিত মিডল ক্লাস ফ্যামিলির লোভী মেয়ে। এমন টাইপের মেয়ের রেসপন্সিবিলিটি নিয়ে আপনার মতো মানুষের শোভা পায় না। রোদ প্লিজ, আমি ওগুলো রাগের মাথায় বলে ফেলেছি। প্লিজ লেট ইট গো। আমি তোকে নিজের মধ্যে ছিলাম না রোদ। ইটস টোটালি ইয়োর পার্সোনাল প্রবলেম বলেই ওনার সামনে থেকে চলে আসলাম। আমার কথায় উনি মুখটা কালো করে ফেলেছেন। আমারও খারাপ লাগছিল, কিন্তু কিছুই করার নেই। ওনার বোঝা উচিত কাউকে এভাবে হার্ট করলে তা মানুষকে কতটা ক্ষত বিক্ষত করে। বিকাল 3টা। রোদ, রোদ, তোমরা এখনো হয়নি? আমরা লেট হচ্ছে। শেষ, চলুন। চলো। একটু শুনুন। কে? টাকাগুলো রাখুন। টাকাগুলো ওনার দিকে এগিয়ে দিয়ে উনি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে হাত দুটো পকেটে ঢুকিয়ে সোজা হয়ে দাঁড়ালেন। আমি অবাক হলাম, উনি হাত না বাড়িয়ে হাত গুটিয়ে নিলেন কেন? ওনার দিকে ভ্রু কুচকে তাকাতেই উনি বলে উঠলেন, তুমি আমার টাকা নেবে না ভালো কথা, কিন্তু বিয়ের পর ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে নিজের আত্মসম্মানের ফালুতে কেন বানাচ্ছ?
ভাইয়ের থেকে টাকা নিলে আত্মসম্মান কমবে কেন? আমারই তো ভাইয়া। তুমি এখনো ছোট, তাই বুঝতে পারছো না। কিন্তু এর চেয়ে অসম্মানজনক বিষয় আর হতেই পারে না। আশেপাশে মানুষ বলবে, ওই দেখো মেয়েটার বিয়ে হয়ে গেছে, তবু ভাইয়ের টাকা ওড়াচ্ছে, ব্লা ব্লা। তুমি যেহেতু এই বাড়ির বউ, আমার রেসপন্সিবিলিটি হলো তোমার সম্মান রক্ষা করা, তাই কি না বলো? আমি বোকার মতো মাথা নাড়লাম, কারণ বিষয়টা সত্যিই চিন্তার। আমি তো এইভাবে ভাবিনি। এবার আমি বেশ টেনশনে পড়ে গেলাম। তাহলে আমি কোচিংয়ে ভর্তি হওয়ার টাকা পাবো কই? বলেই মুখ গোমড়া করে বিছানায় বসে পড়লাম। আমার কাছে একটা আইডিয়া আছে, তুমি চাইলে তুমি আইডিয়াটা ইউজ করতে পারো। কি আইডিয়া? তুমি আপাতত আমার থেকে টাকা নাও, পরবর্তীতে দিয়ে দিবে, সিম্পল। মানে? আমার কাছে তো টাকা নেই, আমি আপনাকে দিব কি করে? আরে দেখো, তুমি অ্যাডমিশন কোচিংয়ে ভর্তি হচ্ছ, ভালো পড়াশোনা করবে, ভালো ভার্সিটি চান্স পাবে, একসময় গ্রাজুয়েট কমপ্লিট করবে, নিচের পায়ে দাঁড়াবে, তখন না হয় দিয়ে দিও। এতদিন আমার থেকে লোন হিসেবে নাও, আমি হিসেব রাখবো। কিন্তু ওকে, তোমার কাছে বেটার অপশন থাকলে ইউ ক্যান ইউজ। কনফিউজড হয়ে বললাম। ওনার আইডিয়াটা আমার বেশ ভালোই লাগছে, তাই আর ঝামেলা না করে ওনার কথায় রাজি হয়ে গেলাম। আর বললাম আমি অবশ্যই তার টাকা রিটার্ন করব। উনি যেন মনে না করেন আমি ওনার টাকা একেবারে নিয়ে নিয়েছি। আমার কথা শুনে উনিও মাথা নাড়িয়ে বলে উঠলেন, অবশ্যই দিবা, না দিলে তোমার নামে কেস করব। আমি তো টাকা ছাড়ার মানুষ নই। আচ্ছা যাও, এক কাপ কফি নিয়ে আসো। এখন হুম, এত সুন্দর আইডিয়া দিলাম, ট্রিট দিবা না? আমি ফ্রিতে কিছুই করি না, গো নাও। আমি আর কিছু বললাম না, মুখ ভেঙিয়ে নিচে চলে গেলাম। কিন্তু ফিরে এসে যা দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। যে শুভ্র মুচকি মুচকি হাসতেও ঠোঁটের কাছ থেকে ট্যাক্স নেয়, সেই শুভ্র বিছানায় শুয়ে রীতিমতো গড়াগড়ি খাচ্ছেন আর পেট চেপে ধরে হাসছেন। ওনাকে দেখে মনে হচ্ছে হাসির চোটে ওনার পেটে রীতিমতো ব্যথা শুরু হয়ে গেছে। কিন্তু ওনার হাসি থামছেই না। আমার জানা মতে হাসির মতো তো কিছুই হয়নি। তাহলে উনি এভাবে হাসছেন কেন? হঠাৎ করে কি এমন হলো যার জন্য হাসতে হাসতে শহীদ হয়ে যেতে হবে? নীলিমার ভূত সত্যি সত্যি ঘাড়ে চাপেনি তো? আমার দোয়া যে এত তাড়াতাড়ি গ্র্যান্টেড হয়ে যাবে তা তো জানা ছিল না। আপনি এভাবে হাসছেন কেন? কই, হাসছে না তো। হাসছেন না মানে? কই হাসছি না তো, এই কথাটাও আপনি হেসে হেসেই বলেন, তবুও বলছেন হাসছেন না। তুমি ভুল দেখেছো, হাসছে না। আপনি কি, আপনার আমাকে মগা মনে হয় নাকি? হ্যাঁ, যে যা বলবেন তাই বিশ্বাস করব? আপনি হাসছেন মানে হাসছেন, শুধু হাসছেন বলে ভুল হবে। আপনি তো রীতিমতো হাসতে হাসতে নাচানাচি করছেন, কাহিনী কি? উনি এবার আমার নাকটা হালকা টেনে দিয়ে বেরিয়ে গেলেন। যাওয়ার সময় শুধু বললেন, দেরি হচ্ছে, ঝটপট নিয়ে আসো। আমি তো শকড হয়ে দাঁড়িয়ে আছি। শুভ্র হাসি হাসি মুখে আমার নাক টেনে দিল। ওফ আল্লাহ, আই কান্ট বিলিভ। ইচ্ছে তো করছে নাগিন ডান্স দিই, বাট ইচ্ছেটাকে আপাতত সাইডে রেখে ওনার কথা মতো ঝটপট নিচে নেমে গেলাম। নিচে গিয়ে দেখি উনি গাড়িতে বসে ওয়েট করছেন। আমি একটু অবাক হলাম, কারণ উনি গাড়ি খুব কম ইউজ করেন, অলওয়েজ বাইক দিয়ে চলাচল করে। তাহলে আজ কি হলো? আমার প্রথম থেকেই কত শখ ওনার বাইকই উঠবো, কিন্তু কখনো উঠতেই পারিনি। ভেবেছিলাম আজ উঠবো, কিন্তু জনাব দেখি আগে থেকেই গাড়িতে বসে আছে উঠে। কেন রে, আমি তোর বাইকে উঠলে কি তোর বাইকের রং জ্বলে যাবে নাকি? হ্যাঁ, যত সব। নিজের মনেই বিড়বিড় করতে করতে গাড়িতে উঠলাম। আমি গাড়িতে ওঠা মাত্রই গাড়ি চলতে শুরু করলো। দুজনেই চুপচাপ বসে আছি, কিন্তু উনি কিছু বলছেন না, আর আমি বলার সাহস পাচ্ছি না। পেটের মধ্যে কথাগুলো কিলবিল করছে, কিন্তু গলা পর্যন্ত এসে আটকে যাচ্ছে। আমি বারবার ওনাদিকে করুণ চোখে তাকাচ্ছি, আর উনি স্ট্রেট বসে গাড়ি চালিয়েই যাচ্ছেন। হঠাৎ করেই উনি বলে উঠলেন, বারবার এভাবে তাকানোর কি আছে? আমায় তো নতুন দেখছো না, এভাবে তাকাবে না, মাইন্ডেড। এবার আমার রাগ লাগছে। আমি ওনার দিকে ঘুরে বসে ওনার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইলাম। এবার বোঝো মজা। কি ব্যাপার, এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়েছো কেন? আমার বিরক্ত লাগছে। সোজা হয়ে সামনের দিকে তাকাও। আজীব পাবলিক। আরে আমার চোখ, আমার ইচ্ছা, আমার জামাই। আপনার প্রবলেমটা কি মশাই? এবার উনি আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন, কিন্তু আমার তা নিয়ে বিন্দু মাত্র মাথা ব্যথা নেই। আমি সেই আগের মতোই ওনার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছি। আসলে বিষয়টা খুব উপভোগ করছি। কাউকে বিরক্ত করার মধ্যেও অন্যরকম একটা মজা আছে, যা আমি এই মুহূর্তে বেশ ভালোভাবেই বুঝতে পারছি। উনি হঠাৎই গাড়ি থামিয়ে দিলেন। এবার একটু ভড়কে গেলাম আমি। এই রে, উনি আমাকে গাড়ি থেকে নামিয়ে দেবেন না তো? কিন্তু না, উনি আমাকে নামিয়ে দিলেন না।
কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর কাজ করলেন যা আমি কখনো আমার চিন্তাতেও আনিনি। উনি গাড়ি থামিয়ে আমার দিকে ঝুঁকে বললেন, আমি তো রীতিমতো কাঁপছি, কি করতে চলেছেন উনি? এই মুহূর্তে আমার মাথায় একসাথে শতাধিক প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। ওনার এভাবে কাছে আসে আমার হার্টবিট 1000 গুণ স্পিডে ছুটছে। উনি আমার ভাবনা চিন্তা থামিয়ে দিয়ে আমার ওনাটা টেনে নিজের হাতে নিয়ে নিলেন। আমি হাঁ করে তাকিয়ে আছি। আগের মতো অশুভ আচরণ শুরু করে দিয়েছেন উনি। আমি ঠিকই ছিলাম, নীলিমার ভূতি চেপেছে ওনার ঘাড়ে। কেন যে এমন অদ্ভুত দোয়া করেছিলাম, এখন নিজেকেই ভুগতে হচ্ছে। আমি 2 হাত দিয়ে নিজেকে ঢাকার চেষ্টা করতে করতে বললাম, কি করছেন এইসব? অসভ্যের মতো আচরণ কেন করছেন? আমার ওনা দিন বলছি। আজিব, অসভ্যতার কি আছে? হাত আমার, ইচ্ছা আমার, বউ আমার, আর বউয়ের ওড়নাটাও আমার। তোমার সমস্যা কি হচ্ছে বুঝলাম না। উনি আমার ডোজটা আমাকেই দিয়ে দিলেন। রাগে দুঃখে নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করছে আমার। কি দরকার ছিল ওনার সাথে লাগার? এখন হলো তো। আমি ওনার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বললাম, ওনাটা দিন না প্লিজ। আর তাকাবো না আমি আপনার দিকে, প্রমিস। কিন্তু খাটাইস বলে কথা, এত সহজে মানবে কেন? না মানার অধিকার তো তার আছে। তাকাবে কি তাকাবে না সেটা তো তোমার ইচ্ছের উপর নির্ভর করছে, আর আমি ওড়নাটা দেব কি না এটা আমার উপর নির্ভর করছে। আর এই মুহূর্তে আমার মোটেও ওড়নাটা দিতে ইচ্ছে করছে না। সো সরি। ওনার হাসি দেখে ইচ্ছে করছে ওনার গলা চেপে ধরি, কিন্তু কি আর করা। কথায় আছে না, হাতি কাদায় পড়লে পিঁপড়াও লাথি মারে। হ্যাঁ, আমি ওনার দিকে টলমলো চোখে তাকিয়ে বললাম, প্লিজ। এবার ওনার একটু দয়া হলো। উনি বললেন, ওনা দেবে, কিন্তু একটা শর্ত আছে। আমিও বাধ্য হয়ে রাজি হয়ে গেলাম। আর উনি শয়তানি হাসি দিয়ে বলে উঠলেন, গুড। শর্তটা হলো এই 1 সপ্তাহ আমি যা বলবো তুমি তাই করবা। কি রাজি তো? রাজি। আর কোনো উপায় রেখেছেন কি? ভেবে বলছো তো? হুম। মাথা নিচু করে বললাম। আমি আর চোখে ওনার দিকে তাকালাম। ওনার শয়তানি হাসি দেখেই বুঝতে পারছি আমার জীবন শেষ। বাসায় ফিরছি আর ওনার দিকে আর চোখে তাকাচ্ছি। ওনার মাথায় কি চলছে তাই বোঝার চেষ্টা। কিন্তু উনি আমার চেষ্টায় জল ঢেলে দিয়ে চুপচাপ ড্রাইভ করে চলেছেন। কি আলতো হাতে ড্রাইভ করছেন উনি। ওনার হাতের উপরও কেমন কেমন প্রেম প্রেম ভাব আসছে আমার। এত কিউট কেন উনি? ইচ্ছা করছে গাল দুটো টেনে দিই, টাইট একটা কিসি দিই, কিন্তু তাকে আর আমার ভাগ্যে আছে নাকি? একটা দেবদাস নীলি নীলি করেই মরে যাচ্ছে, মুখটা গোমড়া করে বসে আছি। মনে হচ্ছে কেউ আমার সামনে চকলেট আইসক্রিম রেখে দিচ্ছে, বাট আমি খেতে পারছি না। কিন্তু অপর পাশ থেকে ক্রমাগত লোভ দেখিয়ে চলেছে। আমাকে মন খারাপ করতে দেখে উনি আহ, বলে উঠলেন, কি হয়েছে? কিছু করেছেন যে কিছু হবে। বলেই জিভায় কামড় দিলাম। ছি ছি ছি, কি বলে ফেললাম আমি। উনি অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থেকে ভ্রু কুঁচকে বলে উঠলেন, কি বললো? কই কিছুই না তো। এই শুনুন, আমি মোটেও বাচ্চা নই, যথেষ্ট অ্যাডাল্ট। আমার তো বিয়েও হয়ে গেছে। এবার উনি হু হু করে হেসে দিলেন। আমার আবারও নীলিমার ভূতের কথা মনে পড়ে গেল। আল্লাহ, এখন তো আরো রাত। যদি উনি আমার মেরে টেরে ফেলেন। হায় আল্লাহ ভেবে গাড়ির দরজার সাথে লেগে বসে সন্দেহের দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে বলে উঠলাম, কি কি ব্যাপার, হাসছেন কেন? তুমি অ্যাডাল্ট? লাইক সিরিয়াসলি? এখনো নাক টিপলে দুধ বের হবে আর বলছি কিনা আমি অ্যাডাল্ট? প্লিজ ডোন্ট মেক মি লাভ। আমি তোমার থেকে 5 বছরের বড়, ওকে? এবার রাগ লাগছে আমার। উনি আমাকে অপমান করছেন। এক্সকিউজ মি, আপনি বুইরা বলে যে সবাই বাচ্চা হবে তা নয় কিন্তু, হ্যাঁ ওকে? কি আমি বুইরা? অবশ্যই আপনি বুইরা। আমি বাচ্চা হলে আপনি 100% বুইরা। আর ইউ ম্যাড? তোমার চোখে কি কোনো সমস্যা আছে? আমার মতো হট অ্যান্ড হ্যান্ডসাম ছেলেকে তোমার কাছে বুইরা মনে হয়? তুমি জানো তোমার মধ্যে মেয়ে টাইপের কিছু আছে নাকি যে ফিদা হব? ও রিয়েলি? নাইস জোক। আপনি হট অ্যান্ড হ্যান্ডসাম হলে পৃথিবীর সব হ্যান্ডসাম ছেলেরা সুসাইড করবে। শুধু তাই নয়, আই থিঙ্ক হ্যান্ডসাম শব্দটাও আপনার নিজেকে হ্যান্ডসাম দাবি করায় লজ্জা পাচ্ছে। প্লিজ তার প্রতি রহম করুন। আর কি জানি বললেন, ফিদা? হ্যাঁ, কই আমি তো ফিদা হলাম না। মানে? চেঁচাও কেন? ঠিকই তো বলছে। তুমি মেয়ে না ছেলে এটা বুঝতে সবার 2 মিনিট সময় লাগবে। আমি এবার কেঁদেই দিলাম। উনি কি করে পারলেন আমাকে এত বাজে একটা কথা বলতে, খাটাস একটা। এই এই কাঁদো কেন? তো আপনি ওভাবে কেন বললেন? তুমি তো বলছো আমায় আমি কান্না করছি। এখনের প্রুফ হলো তুমি বাচ্চা।
বাচ্চাদের মতো ফ্যাস করে কাচ্ছ। ওনার সাথে ঝগড়া করতে করতেই বাসায় এসে পৌঁছালাম। ছেলেরা যে এভাবে কোমর বেঁধে ঝগড়া করে জানতামই না আমি। উফ। ডিনার করে রুমে এসে ফ্রেশ হয়ে যেই না বিছানায় বসতে যাব অমনি উনি বলে উঠলেন, রোদ, কি হয়েছে? কফি খাবা? তো আমি খাইয়ে দিব? জি না, শুধু নিয়ে এসে দিলেই চলবে। গো। রাগে ছিঁড়তে ছিঁড়তে কফি এনে ওনাকে দিতে যাব তখনই বলে উঠলেন, ও, এনেছ? অ্যাকচুয়ালি রোদ, প্রতিদিন কফি খেতে খেতে বোর হয়ে গেছে, তুমি বরং চা করে আনো। যাও। কথাটা বলেই ল্যাপটপটা কোলে নিয়ে কাজ করতে লাগলেন। মেজাজ আমার ব্যাপক গরম হয়ে আছে। একে তো বাইরে থেকে আসছি, একটু রেস্ট নিব, তা না এই সাদা বিলাই আমার খাটিয়ে মারছে। কিছু না বলে গেলাম নিচে। মামুনি নিজের জন্য চা বানিয়ে মাত্রই মুখে দিবে, অমনি ওনার হাত থেকে চাটা নিয়ে চলে এলাম। না তা কেউ বুঝতে পারছি উনি অবাক হচ্ছেন, বাট কিচ্ছু করার নেই। চাটা এনে ওনাকে দিতেই বলে উঠলেন, আরে, দুধ চা আনছো কেন? আমি দুধ চা খাই না, রং চা আনো। এবার আমার মাথায় আগুন ধরে গেল। বেটা চুল টুলগুলো সব টেনে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে আমার। শালা খচ্চর একটা। আমি পারবো না। আপনার সব কথা শুনতে হবে নাকি আজিব? হ্যাঁ, শুনতে হবে। তুমি ভুলে গেছো? গাড়িতে বলছিল আমার সব কথা শুনে চলবে। যাও যাও, নিয়ে এসো। এই আজ থেকে ওড়নায় পরবো না আমি। এই ওড়নায় যত নষ্টের গোড়া। রাগে যেন আমার মাথা ফেটে যাচ্ছে। উফ, লোকটা কি ইরিটেটিং। রাগে ফোপাতে ফোপাতে নিচে নামলাম। এবার মামু ও মামুনির সাথে বসে আছে। মামুনি আমাকে দেখে তাড়াতাড়ি চায়ে চুমুক দিলেন। আমি সোজা আরিফ চাচার সামনে দাঁড়ালাম। উনি মামুকে চা দিচ্ছিলেন। মামু উইদাউট সুগার চা, রং চা খায় জানতাম, তাই ওনার হাত থেকে চাটা নিয়ে নিচে বসে থাকা সবাইকে দ্বিতীয়বারের মতো অবাক হওয়ার সুযোগ দিয়ে ওখান থেকে কেটে পড়লাম আমি। এবার রুমে গিয়ে সোজা ওনার সামনে দাঁড়ালাম। উনি কিছু বলতে যাবেন তার আগে চাটা টেবিলে রেখে ওনার হাত থেকে ল্যাপটপটা নিয়ে ওনার কলার চেপে ধরে রাগে গলায় বলে উঠলাম, এবার যদি না খাইছিস তো তোর মাথায় ঢাল মোচা, বুঝছিস? বলেই কলার ছেড়ে দিয়ে ওনার হাতে চায়ের কাপটা ধরিয়ে দিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়ালাম আমি। উনি আর কিছু বললেন না, চুপচাপ খেয়ে নিলেন। ওনার মুখের অবস্থা দেখে রাগ ভুলে হু হা করে হেসে দিতে ইচ্ছে করছে, কিন্তু নিজেকে সামলে নিয়ে বিছানায় শুতে চলে গেলাম। বিছানার কাছে গিয়ে দাঁড়াতেই উনি বলে উঠলেন, বিছানা না, তুমি সোফায় শোবা। আমি অবাক হয়ে ওনার দিকে তাকালাম, কারণ এই কয়দিন এক বিছানাতেই থেকেছি, আজ হঠাৎ কি হলো? আমি ভ্রুকুচকে জিজ্ঞেস করলাম, কেন? আমি বলছি তাই। আপনি যেহেতু বলছেন তো আপনি সোফায় ঘুমান, আমি পারবো না। তুমি আমার কথা শুনতে বাধ্য। মোটেও না। হঠাৎই উনি উঠে দাঁড়ালেন। ওনার দাঁড়ানো দেখে আমার গলা শুকিয়ে গেল। এতক্ষণে কনফিডেন্স গুলো আমার সাথে সাথে ফুসফুস হয়ে গেল। উনি শার্টের হাতা গোটাতে গোটাতে আমার দিকে এগিয়ে আসছেন। এটা দেখে তো রীতিমতো কাঁপাকাঁপি অবস্থা আমার। এবার তো আমি শেষ। কি ব্যাপার? আপনি এভাবে এগোচ্ছেন কেন? এত দূর থেকে ঠিক শুনতে পারছিলাম না তুমি কি বলছো, তাই ভাবলাম একটু কাছে গিয়ে শুনি। ও, তো কি বলছিলে? বললাম যে হ্যাঁ, কি বলছিলা তা জিজ্ঞেস করছি। বলো বলো, তোতলাচ্ছে কেন? ভয় লাগছে আমাকে? না, ভয় কেন লাগবে? একদম ভয় লাগছে না। আপনি কি ভূত নাকি যে আপনাকে দেখে কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে, হার্টবিট বেড়ে যাবে? এক নিঃশ্বাসে বলে ফেললাম কথাগুলো। ও, তাই নাকি? তো বললে না তো, কি বলছিলা? বলছিলাম যে বাড়ি আপনার, ঘর আপনার, আপনি যা বলবেন তাই হবে। আপনি বলে শুধু সোফা কেন, আমি তো খাটের তলায়ও থাকতে পারি। জোর করে হাসার চেষ্টা করে বললাম কথাগুলো। বাহ, বেশ ভালো বুদ্ধি দিয়েছে তো, আই লাইক ইট। মানে আমি আবার কি বুদ্ধি দিলাম? এই যে খাটের তলা, সাউন্ডস এক্সাইটিং, তাই না? মানে কি বলতে চাচ্ছেন আপনি? আমি বলতে চাচ্ছি যে তুমি আজ খাটের তলায় ঘুমাবা। ব্যাপারটা কিন্তু দারুণ এক্সাইটিং। জাস্ট ইমাজিন। শালা বজ্জাত, এতই যদি এক্সাইটিং হয় তুই থাক না, আমাকে বলিস কেন? কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও, বালিশ নিয়ে চলে যাও খাটের তলায়। তেলাপোকরা আজ একজন সঙ্গী পাবে, কি বলো? তেলাপোকা শব্দটা শুনেই চিৎকার দিয়ে ওনাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। তেলাপোকা আমি ভীষণ ভয় পাই ঠিক, কিন্তু এই নাম শুনলেই ভয় দৌড়ে পালাবো ব্যাপারটা তেমন না। তবুও আমি ওনাকে জড়িয়ে ধরলাম। এটাকে বলে ইচ্ছাকৃত ভয় পাওয়া, সুযোগের সদ্ব্যবহার যাকে বলে আর কি। কিন্তু ওই যে বেটা খচ্চর বলে কথা, রোমান্টিকতা বলতে তো কিছুই নেই, ফাউল জামাই একটা। আমাকে তৎক্ষণাৎ নিজের থেকে ছাড়িয়ে 2 হাত দূরে দাঁড় করালেন। তারপর শান্ত কণ্ঠে বলে উঠলেন, আমার থেকে অলওয়েজ এতটুকু ডিস্টেন্স মেনটেন করবে, গট ইট?
তার মানে আপনি আমায় মেরে ফেলার পরিকল্পনা করছেন? মানে ডিস্টেন্স মেনটেন করার সাথে মরা বোঝার কি সম্পর্ক শুনি? তা নয় তো কি, চিন্তা করে দেখুন, আমি যদি গাড়িতে আপনার থেকে 2 হাত দূরে গিয়ে বসতে যাই, তাহলে আমার আর গাড়িতে বসা হবে না, গাড়ির দরজায় ঝুলে থাকতে হবে। উনি আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ওয়াশরুমে চলে গেলেন। ভেতরে পানি পড়ার শব্দ হচ্ছে। উনি কি গোসল টোসল করছে নাকি? আজব। কথার মাঝখানে কে গোসল করতে চায়, আবাল নাকি? তখনই উনি বেরিয়ে এলেন। ওনার মুখটা লাল টমেটোর মতো হয়ে আছে, ব্যাপারটা সন্দেহজনক। কাহিনীটা কি? উনি ঠিক আমার সামনে দাঁড়িয়ে বললেন, যাও খাটের তলায় গিয়ে ঘুমিয়ে পড়ো, গো। এবার সব ভাবনা চিন্তাকে জলাঞ্জলি দিয়ে ওনার দিকে করুণ দৃষ্টিতে তাকালাম, কিন্তু আমার করুণ চাহনি ওনার উপর কোনো প্রভাব ফেললো বলে তো মনে হচ্ছে না। এবার আমি বলে উঠলাম, দেখুন, আমার মতো বাচ্চাকে প্লিজ এভাবে নির্যাতন করবেন না। আমি তোমাকে নির্যাতন করছে? আর কি বললে? তুমি বাচ্চা? গাড়িতে তো খুব বলছিলে তুমি অ্যাডাল্ট, তোমার বিয়ে হয়ে গেছে, ব্লা ব্লা, তো এখন আবার বাচ্চা হয়ে গেলা? আজীব। আমি যদি এখন বলি আমি আপনার বাচ্চার মা হতে যাচ্ছি, আপনি বিশ্বাস করবেন? হোয়াট? কিসব ফালতু কথা বলছো? ফালতু কথা কেন হবে? আমি বললাম আমি অ্যাডাল্ট আর আপনি মেনে নিলেন। তাহলে এখন যদি বলি আমি আপনার বাচ্চার মা হতে চলেছি, আপনি কি তাও মেনে নেবেন? এই মেয়ে, একদম চুপ। কই কি বলতে হয় জানো না? আর একটা কথা না বলে চুপচাপ গিয়ে শুয়ে পড়ো, অবভিয়াসলি খাটের নিচে। না প্লিজ, এমন করবেন না, ওখানে তেলাপোকা আছে, প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে সোফায় শুতে দিব, বাট আই হ্যাভ ওয়ান কন্ডিশন। ওকে ওকে, আমি রাজি। উনি হঠাৎ আমার মুখের সামনে মুখ ঝুঁকিয়ে এনে স্লো ভয়েসে বলে উঠলেন। ভেবে বলছো তো? ওরা কথা শুনে আবার আমার কাঁপুনি স্টার্ট হয়ে গেল। ইন্নালিল্লাহ, এবার কি করতে হবে, কি করতে বলবে উনি? কিছু না ভেবেই তো গাধার মতো হ্যাঁ হ্যাঁ বলে দিলাম। এখন কি হবে? আমি আসলেই একটা ডাফার। কি দরকার ছিল খাটের তলার কথা বলার? নিজের সাথেই বিভীষণের মতো আচরণ করছিস তুই, রোদ। এবার বোঝ ঠেলা। এই যে মিসেস, ভাবনা চিন্তা হয়ে গেলে আপনি রেডি? কি করতে হবে? তেমন কিছু না। ওনার এই তেমন কিছু না শব্দটাতেই ব্যাপক কিছুর আভাস পাচ্ছি আমি। গলা শুকিয়ে আসছে আমার। আজ আমার পাটা বেশ ব্যথা করছে, তুমি পাটা টিপে দিবা যতক্ষণ না আমার ঘুম আসে। হোয়াট? পাগল হয়ে গেছেন আপনি? আমি টিপে দিব, তাও আবার পা? ইম্পসিবল। ওকে, তাহলে যাও খাটেন নিচে। গুড নাইট। এটা না না না, কি? আমি টিপবো কি টিপ্পা? আপনার গলা। কি বললা? না মানে আপনার পা টিপবো। ও সরি, বাট এখন আমি রাজি নই, তুমি বরং খাটের নিচে যাও। এই না প্লিজ, আমি টিপবো বললাম তো। ওকে, রাজি হতে পারি, তবে আরেকটা শর্ত আছে। কি শর্ত? গান গিয়ে পা টিপতে হবে, না পারলে গোটো খাটের তলা। আমি গান পারি না। দ্যাটস নট মাই প্রবলেম। শালা ফাজিল, তুই মরিস না কেন? তুই মরলে এই জীবনে কত সুখের হতো আমার। কি বললা? গানের লিরিক্স এটা। তাই? তো এই গান কবে পাবলিশ হলো? কেন? এইমাত্র। আমার লেখা গান। অনেক সুন্দর তাই না? আপনি শুয়ে পড়ুন, আমি গান শোনাচ্ছি আর গলাও টিপে দিচ্ছি। ও সরি, পা পা টিপে দিচ্ছি। উনি শুয়ে আছেন আর আমি ওনার পা টিপছি আর খুব মনোযোগ দিয়ে জাতীয় সঙ্গীত গাইছি। ওনার দিকে না তাকিয়েও বুঝতে পারছি যে উনি ভ্রু কুচকে তাকিয়ে আছেন আমার দিকে। এই, তুমি জাতীয় সঙ্গীত গাইতেছো কেন? তো তো মানে তোমাকে আমি গান গাইতে বলছি, জাতীয় সঙ্গীত নয়। আরে জাতীয় সঙ্গীত এক ধরনের গান, সঙ্গীত মানেই তো গান। এভাবেই প্রায় রাত 2টো পর্যন্ত উনি আমার উপর অত্যাচার চালিয়ে গেছেন। তারপর কখন যে ঘুমিয়ে গেছি বুঝতেই পারিনি। সকালে ঘুম থেকে উঠে দেখি আমি বিছানায় আর উনি আমার পাশে গুটিসুটি হয়ে বাচ্চাদের মতো ঘুমিয়ে আছেন। ঘুমন্ত অবস্থায় কি নিষ্পাপ লাগছে ওনাকে। এই মানুষটাকে দেখলে কে বলবে যে এই লোকটা আস্ত একটা খাটাস। 7 দিনের মধ্যে প্রথম দিনেই আমার জীবনটাকে কচুপাতা বানায় ফেলছে। এবার আমাকেও অ্যাকশন নিতে হবে, নয়তো 1 সপ্তাহ পর আমাকে আর খুঁজেই পাওয়া যাবে না। এই বজ্জাত্রের অত্যাচারে শহীদ হয়ে যাবো আমি নির্ঘাত। তার পরের দিন খবরের কাগজে বের হবে, এক খাটাসের অত্যাচারে শহীদ হলো সাহসী নারী রোদেলা। বিছানায় উঠে বসে ওনার দিকে তাকালাম। ওনার এই কালচে লাল ঠোঁটগুলো অলওয়েজ আমার জন্য একটা আকর্ষণের বস্তু। একটু ভেবে আমি ওনার ঠোঁটের দিকে এগিয়ে গেলাম। ওনার ঠোঁটগুলো আজ বেশ করে ছুঁয়ে দিতে ইচ্ছে করছে, কিন্তু ওই যে ফাটা কপাল আমার। ওনার ঠোঁটের কাছে মুখ আনতেই হঠাৎ উনি চোখ খুলে তাকালেন। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব
তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থেকো।